হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া, আমরা কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা করতেছিলাম। অলরেডি আমরা একটা লেকচার করে ফেলছি। আজকে আমরা সেকেন্ড লেকচার থেকে শুরু করব। ওকে, সো চলো দেখি আমরা আজকে কি কি টপিক পড়তে পারি। প্রথমে হচ্ছে, দেখো, দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন বিষয়ে রসায়নের যে ব্যবহার সেটা আমরা দেখবো। সো গত ক্লাসে আমরা মেইনলি রসায়নের একটা পরিচিতি পড়ছিলাম, তাই না? রসায়ন কি, রসায়ন আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তাই না? এইসব মোটামুটি দেখছিলাম। আজকে আমরা কি দেখবো, আমাদের ডে টু ডে লাইফে দৈনন্দিন জীবন আমরা কিভাবে রসায়নের অ্যাপ্লিকেশনটা দেখতে পারি। আচ্ছা, এখন আমাদের বইয়ের মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পল গুলো আমি তোমাদের একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম এক্সাম্পলটা কি, সেটা হচ্ছে কাঁচা আম এবং পাকা আম। ঠিক আছে, দেখো, কাঁচা আম হয় টক, কিন্তু পাকা আম কি হবে, মিষ্টি। পাকা আম হয় মিষ্টি, তাই না? এটা শুধু যে আমের ক্ষেত্রে প্রযোজ্য এরকম না, এটা মোটামুটি সব ফলের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যে কাঁচা ফলটা হয় টক অথবা তেতো, বাট পাকা ফলটা কি হবে, মিষ্টি হবে। তো আমি যদি আমের ক্ষেত্রে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে দেখো তো ভাইয়া, আমরা বুঝতেই পারতেছি আম যখন কাঁচা অবস্থায় থাকে তখন এটার মধ্যে কিছু রাসায়নিক উপাদান থাকবে, যেই রাসায়নিক উপাদানের জন্যই এই কাঁচা আমটা স্বাদে টক হবে, তাই না? আবার একই রকম ভাবে যখন সেটা পেকে যায়, তখন এই রাসায়নিক উপাদানগুলো কনভার্ট হয়ে অন্য কিছু উপাদানে কনভার্ট হবে। বুঝতে পারছো বিষয়টা? এই রাসায়নিক উপাদানগুলো অন্য কিছু উপাদানে কনভার্ট হয়ে যায়, যার ফলে টক স্বাদটা কিসে কনভার্ট হয়ে যাবে বলতো, মিষ্টির স্বাদে কনভার্ট হয়ে যাবে। কোন সেই রাসায়নিক উপাদানগুলোর কথা আমরা চিন্তা করতে পারি? যেমন ধরো, কাঁচা আমের ক্ষেত্রে কি থাকতে পারে, এখানে সাকসিনিক অ্যাসিড থাকতে পারে, অথবা ধরো ম্যালিক অ্যাসিড থাকতে পারে। এইসব অ্যাসিড থাকলে ওই ফলটা কি হবে, টক। তবে দেখা যায় কি, যখন কাঁচা আমটা রাইপেন হওয়া শুরু করে, পাকা শুরু করে, তখন এই উপাদানগুলো আস্তে আস্তে কনভার্ট হয়ে যাবে কিসে, সরল শর্করায় কনভার্ট হয়ে যাবে। বুঝছো? সরল শর্করা কি কি আছে? সরল শর্করা একটা হচ্ছে গ্লুকোজ, আবার ধরো হইতে পারে ফ্রুক্টোজ। ওকে, এই উপাদানগুলোকে আমরা কি বলতেছি বলতো, সরল শর্করা। ওকে, বা মনোস্যাকারাইড বলা যেতে পারে। মনে রাখবো ভাইয়া, সরল শর্করাগুলো পানিতে দ্রবণীয় হয়, পানিতে সহজে মিশতে পারে, এবং যেসব শর্করা খুব সহজে পানিতে মিশতে পারে তারা কিন্তু স্বাদে মিষ্টি হয়। তাহলে তুমি একটু মাথায় রাখবা, এরা যেহেতু পানিতে দ্রবণীয় হয়, তাই এরা কি হবে, স্বাদে মিষ্টি হবে। এটা তোমরা একটা বেসিক সেন্স, হ্যাঁ, এটা তোমরা জাস্ট জেনে রাখবা, এটা কিন্তু পরীক্ষা দেয় কমনলি। তাহলে আশা করি আমরা প্রথম পয়েন্টটা বুঝলাম। এবার হচ্ছে পরবর্তী পয়েন্ট, সেখানে কি বলা হয়েছে, দেখো, আমরা যে কেরোসিন ব্যবহার করি, তাই না? তোমরা কি কেরোসিন দেখছো না? কেরোসিনটা কি বলতো, আমরা বাজার থেকে হচ্ছে এই তেলটা কিনে থাকি, তাই না? নীল বর্ণের একটা তেল, রাইট? এটা দিয়ে আমরা মেনলি স্টোভ জ্বালাই। আচ্ছা, স্টোভ জ্বালানোর মাধ্যমে আমরা রান্না বান্না করে থাকি, ঠিক আছে, কেরোসিন। অথবা কি হইতে পারে, আমাদের প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস কি তোমরা দেখছো? প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কি তোমরা জানো? এটা কমনলি ব্যবহার করা হয় আমাদের বাসায়, যে গ্যাসের চুলাগুলো আছে না, সেই গ্যাসের চুলা আমরা মেনলি ইউজ করি, তাই তো? মেনলি আমরা যে দিয়াশালাই দিয়ে যে গ্যাসের চুলাগুলো জ্বালাই, সেই গ্যাসের চুলায় আমরা কি করি, প্রাকৃতিক গ্যাসগুলোকে মেনলি পোড়াই, তাই না? আচ্ছা, স্টোভের মধ্যে তাহলে আমরা কেরোসিন দিয়ে রান্না বান্না করি, আর আমাদের চুলার মধ্যে গ্যাসের চুলার মধ্যে আমরা প্রাকৃতিক গ্যাস দিয়ে রান্না বান্না করি। ওকে, সো আমরা একটু বুঝলাম। এবার আসো, এই যে আমরা দেখতেছি যে আমরা চুলার মধ্যে রান্না বান্না করতেছি, তাই না? এই রান্না বান্নার প্রসেসটা কি বলতো? আলটিমেটলি আমরা এখানে এই উপাদানগুলোকে কি করি জানো? এই উপাদানগুলোকে আমরা দহন করি। ওকে, এখানে আমরা এই উপাদানগুলোকে কি করব বলতো, দহন। দহন মানে কি বলতো, কম্বাসন। কম্বাসন, বা তুমি যদি একদম পাতি বাংলায় বলতে চাও, দহনকে তুমি পোড়ানো বলতে পারো। পোড়ানো, পুরাই ফেললাম, তাই তো? মনে রাখতে হবে, দহন করার কাজে অলওয়েজ অলওয়েজ বাতাসের অক্সিজেন থাকাটা ম্যান্ডেটরি। বাতাসের অক্সিজেন ছাড়া কোনো উপাদানকে আমরা দহন করতে পারবো না। তার মানে
আগুন জ্বালিয়ে রাখতে গেলে কিন্তু বাতাসের অক্সিজেন প্রয়োজন, খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। তার মানে আমি কি বুঝলাম, এই যে দহন বা কম্বাসন, এটার জন্য কি দরকার বলতো, অবশ্যই অক্সিজেনের উপস্থিতি দরকার, তাই না? তার মানে আমি কি করব, এখানে অক্সিজেন চালনা করব। ওকে, এরকম বিষয়টা বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখো তো, এই যে প্রসেসটা আমি বলতেছি, এই উপাদানগুলোকে আমি কি করব, দহন করব, দহন করার মাধ্যমে আমি পোড়াবো, তাই না? এটা আরেকটা কথার জন্য কিন্তু সামঞ্জস্যপূর্ণ, আরেকটা উপাদানের জন্য কিন্তু সামঞ্জস্যপূর্ণ। তোমাদের কি মনে আছে আরেকটা কোন উপাদানের কথা আমি বলতে পারি? এটা আমরা চ্যাপ্টার 2 তে পড়ছিলাম, সেটা কি বলতো, মোম। হ্যাঁ, মোমবাতি আমরা দেখছিলাম না, সেই মোমবাতির মূল উপাদানই তো আমাদের মোম, তাই না? আচ্ছা, এই মোমের মধ্যে কিন্তু একই কাজ হয়, বুঝছো? এই মোমের মধ্যেও একই কাজ হয়। আমি যখন মোমে যে সুতাটা থাকে, যেটাকে আমরা সলতে বলি, সেই সলতের মধ্যে যখন আগুন ধরাই, তখন কি হয় বলতো, এই মোমের উপাদানটা হচ্ছে বাতাসের অক্সিজেন দ্বারা দহন হওয়া শুরু করে। ওকে, তোমরা কি বিষয়গুলো ধরতে পারতেছো না? তার মানে আমি চুলার মধ্যে রান্না বান্না করব যে প্রক্রিয়ায়, মোম কিন্তু ঠিক একই প্রক্রিয়ায় জ্বলে, রাইট? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। এখন বিষয়টা হচ্ছে, যেখানে অক্সিজেন তো আমি দেখলাম ইউজ হচ্ছে, তাই না? কার সাথে ইউজ হচ্ছে বলতো, এই উপাদানগুলোর সাথে। এই যে আমি উপাদানগুলো লিখলাম, এদেরকে আমরা কি বলি জানো? এদেরকে মেনলি বলা হয় হাইড্রোকার্বন। ওকে, এদেরকে আমরা কি বলবো বলতো, এদেরকে বলা হয় হাইড্রোকার্বন। ওকে, হাইড্রোকার্বন। এখন কেন হাইড্রোকার্বন বলা হয়, তুমি যদি এই উপাদানগুলো একটু সংকেত দেখো, তাহলে আমার মনে হয় যে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, সো সংকেতটা আমাদের বইয়ে নাই, এবং সংকেতটা আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো তখন ভালো মতো বুঝতে পারবো। সো এখন আমি তোমাদের এই সংকেতের মধ্যে যাচ্ছি না, জাস্ট মনে রাখো যে এই যতগুলো আমি উপাদান লিখলাম সবুজ কালারের বক্সের মধ্যে, এরা সবাই হচ্ছে হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। তাহলে এখন আসো, হাইড্রোকার্বন বলতে আসলে কি বুঝায় দেখো তো। হাইড্রো শব্দটা আসছে তোমার হাইড্রোজেন থেকে, আর কার্বন তো মানে কার্বন, রাইট, অবভিয়াসলি। তার মানে যেই যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে তারাই কিন্তু হাইড্রোকার্বন। তা মাথায় রাখবো, কার্বন হাইড্রোজেন সমৃদ্ধ যৌগগুলো অলওয়েজ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। ওকে, কথা কি মনে থাকবে? তো আমি যদি এখানে তোমাদের রিয়াকশনটা লিখে দিই, তাহলে রিয়াকশনটা কি দেখো, হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, কোনটা কি পরিমাণ আছে আমি কিন্তু জানি না, তাই না? কোনটা যে কি পরিমাণ আছে আমি কিন্তু জানি না। আচ্ছা, এটার সাথে যদি আমি অক্সিজেন নেই, তাহলে অক্সিজেন হচ্ছে রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড এবং পানি। ঠিক আছে, এরকম ভাবে আমাদের রূপান্তরটা হয়, এটা মাথায় রাখতে হবে। সাথে এখানে আরেকটা স্পেশাল জিনিস তৈরি হয়, সেটা কি বলতো, সেটা হচ্ছে তাপ শক্তি। আলো শক্তিও তৈরি হবে। যেমন ধরো আমরা যদি এদেরকে পোড়াই, তাহলে নিশ্চয়ই আলো তৈরি হয়, মোম পোড়াইলে আলো তৈরি হয়, রাইট? সো ওটাও আছে, বাট আমরা মেইনলি এখানে কোন জিনিসটা নিয়ে কনসার্ন বলতো, তাপ শক্তি, গরম হয়ে যায়, রাইট? বিষয়টা কি বুঝতে পারছি? তার মানে এখানে কিন্তু আমরা শক্তির রূপান্তরও কিন্তু ভালো মতো দেখলাম। এদের মধ্যে আছে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে আমি দহন করার মাধ্যমে কিসে নিয়ে আসলাম, তাপ শক্তিতে রূপান্তর করে ফেললাম। ওকে, তার মানে দেখছো আমাদের এই ঘটনাগুলো কিন্তু আমাদের কেমিস্ট্রির সাথে রিলেটেড। ওকে, তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। চলে আসো আমরা পরের ঘটনা যদি যাই, সেটা কি হবে, অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিডের ব্যবহার। অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিডের ব্যবহার। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা শব্দ আসলো অপরিচিত, সেগুলোর সাথে আগে আমরা একটু পরিচিত হই। প্রথম হচ্ছে অ্যাসিডিটি, তাই না? অ্যাসিডিটি বলতে কি বোঝায় খেয়াল করে দেখো, আমরা যদি শব্দটাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু ভাই আমাদের বায়োলজি কেমিস্ট্রি সবই ইজি হয়ে যায়। দেখো তো, অ্যাসিডিটি মানে কি? অ্যাসিডিটি কোন উপাদানটার সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে পারে বলে তোমার মনে হয় বলতো? অ্যাসিডের সাথে, রাইট? যদি আমাদের অ্যাসিড বেশি হয়ে যায়, সেই ঘটনাকে আমরা কি বলি, অ্যাসিডিটি বলি। এখন বলতে পারো ভাই এটা আমাদের কোন অঙ্গের সাথে বেশি জড়িত? এটা হচ্ছে মেইনলি আমাদের পাকস্থলী, তাই তো, স্টোমাকের সাথে বেশি জড়িত, রাইট? ধরো এই হচ্ছে আমাদের পাকস্থলীটা, হ্যাঁ মোটামুটি আঁকার চেষ্টা করলাম। এই পাকস্থলীর যে দেয়ালটা আছে, এই দেয়ালের মধ্যে একটা স্পেশাল টাইপের কোষ থাকে, একটা বিশেষ টাইপের কোষ থাকে। এই কোষগুলোকে আমরা কি বলি জানো, প্যারাইটাল কোষ বলি। ওকে, প্যারাইটাল কোষ আমি লিখে দিই, এগুলো তোমরা না জানলেও চলবে, এগুলো অনেক অ্যাডভান্স জিনিস, তাও আমি পড়াই দিচ্ছি তোমাদের। তো এই প্যারাইটাল কোষ থেকে আলটিমেটলি এখানে কিছু অ্যাসিড খরিত হবে, বুঝছো? কিছু
অ্যাসিড নিঃসরিত হয়। ধরো এই যে এই পরিমাণ ধরো আমাদের অ্যাসিড নিঃসরিত হবে। নর্মালি কিন্তু অ্যাসিডটা আমাদের পেটের মধ্যেই থাকে। বলতে পারো ভাই অ্যাসিড আমাদের পেটের মধ্যে আছে, এটা কি ক্ষতিকর না? আসলে না, এই অ্যাসিডটা কিন্তু খাবারকে হজম করার কাজে অনেক বেশি হেল্প করে। আমরা সামনে এগুলো পড়বো। এই যে আমি অ্যাসিডটা পাইলাম না, এইটা হচ্ছে আমাদের সেই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। বুঝতে পারছো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে আমাদের পেটের মধ্যে নর্মালি কিন্তু অ্যাসিড থাকে। যদি এই যে যদি অ্যাসিডের ক্ষরণটা বেড়ে যায়, খেয়াল করে দেখো কথাটা, যদি অ্যাসিডের ক্ষরণটা বেড়ে যায়, তার মানে আগে তো এরকম ক্ষরণ হচ্ছিল নর্মাল, আর এখন কি হয়ে গেছে, অ্যাসিডের ক্ষরণটা বেড়ে গেছে। তখন এই ঘটনাকে আমরা কি বলতেছি? অ্যাসিডিটি বলতেছি। ওকে, তার মানে অ্যাসিডিটি বলতে কি বোঝায়? অতিরিক্ত পাকস্থলীতে, এটা আমি লিখে দিই তাহলে, পাকস্থলীতে অতিরিক্ত HCl এর নিঃসরণ বা ক্ষরণ তুমি বলতে পারো, যেটা ইচ্ছা বলো, কোনো সমস্যা নাই। পাকস্থলীতে যদি HCl এর পরিমাণটা বেড়ে যায়, সেটাকে আমরা অ্যাসিডিটি বলতেছি। আচ্ছা, বিভিন্ন কারণে বাড়তে পারে, সেগুলো এখন আমাদের দেখার বিষয় না। যদি আমাদের HCl এর পরিমাণটা বেড়ে যায়, এটাকে কিভাবে কমানো যায় বলতো? অ্যান্টাসিড ব্যবহার করে কমানো যায়। অ্যান্টাসিড, দেখো তো এই শব্দটা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। অ্যান্টাসিড, খেয়াল করে দেখো, অ্যান্টাসিড কিন্তু দুইটা শব্দ নিয়ে তৈরি, বুঝছো? দেখো তো কোন দুইটা শব্দ? অ্যান্টি প্লাস অ্যাসিড, তাই না? অ্যান্টি প্লাস অ্যাসিড। এখন অ্যান্টি শব্দটা মানে হচ্ছে বিপরীত, বুঝতে পারছো? যে আমি বলতেছি না অ্যান্টি, অ্যান্টি মানে কি বলতো? অপোজিট বা বিপরীত। তাহলে কার বিপরীতে সে কাজ করবে? অ্যাসিডের বিপরীতে কাজ করবে। ওকে, তার মানে অ্যান্টাসিড কি? যারা হচ্ছে এই HCl কে নষ্ট করার কাজে, HCl এর এগেইনস্টে কাজ করে, রাইট? তাহলে আমাকে বলো তো HCl এর বিপরীতে কে কাজ করতে পারে, যার কারণে HCl এর ধর্মটা নষ্ট হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে? বলতে পারবা? নিশ্চয়ই ক্ষার, রাইট? আমরা কিন্তু ক্ষার জাতীয় পদার্থ এখানে ইউজ করতে পারি, যার ফলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হবে, যেই বিক্রিয়াটার নামই হচ্ছে প্রশমন বিক্রিয়া। ওকে, তার মানে আমাদের এই অতিরিক্ত HCl কে আমাকে প্রশমিত করে ফেলতে হবে, যার ফলে আমাকে এখানে কিছু ক্ষারীয় পদার্থ ইউজ করা লাগতে পারে। এখন এখানে কোন কোন ক্ষারীয় পদার্থ আমি ইউজ করতে পারি? এখানে মেইনলি আমরা ইউজ করতে পারবো হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা মিশ্রণ ব্যবহার করি। হ্যাঁ, আমাদের বাসায় বা তোমরা অনেকে হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যায় আছো, তো তোমরা যে ওষুধগুলো খাও, তাই না? ম্যাক্স প্রো 20 অনেকে খাও, অনেকে সেকলো খাও, তাই না? রাইট, অনেকে ওমিপ্রাজল খাও। তো যারা এইসব ওষুধগুলা খাচ্ছ, তোমাদের এই ওষুধের মধ্যে মেইনলি কি থাকে? এই উপাদানগুলো একটা সংমিশ্রণ থাকে, যে উপাদানগুলো কি করবে? আলটিমেটলি HCl এর সাথে বিক্রিয়া করে HCl কে নষ্ট করে ফেলে। তো আমি যদি একটু বিক্রিয়াটাও তোমাকে দেখাইতে চাই, তাহলে এখানে প্রশমন বিক্রিয়াটা কি হয়? আমাদের পাকস্থলীতে থাকবে হচ্ছে HCl, তার সাথে ধরো আমি চিন্তা করলাম একটা উপাদান দিয়ে দেখাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ও রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করে তৈরি করে, তোমরা চ্যাপ্টার 7 অলরেডি পড়ে ফেলছো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি। ওকে, তুমি চাইলে সমতাকরণ করে নিতে পারো, ওটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। মেইনলি বিক্রিয়াটা এটাই হয়, অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করলো, দুইটা ধর্মই লোপ পেয়ে গেল, তৈরি করলো কি বলতো? প্রশম, লবণ তৈরি হলো এবং পানি তৈরি হলো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্টাসিডের মেকানিজমটা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই টপিকটা শেষ। এবার চলে আসো পরবর্তী টপিক, সেটা কি? রসায়নের পরিধি এবং ক্ষেত্রসমূহ, তাই না? মানে রসায়নকে আমরা কোন কোন সেক্টরে, কোন কোন ফিল্ডে ইউজ করতে পারি, সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। তাহলে ভাই, আমাদের পরিবেশে যে উপাদানগুলো থাকে, সেই উপাদানের মধ্যে যে কেমিক্যাল এলিমেন্টস গুলো আছে, যে রাসায়নিক পদার্থগুলো আছে, সেই রাসায়নিক পদার্থকে কিন্তু আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? আমাদের বডিতে হোক, অথবা আমরা যদি প্রযুক্তিগতভাবে চিন্তা করি, বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি। কিরকম বিষয় তো? বিষয়টা দেখো তো, আমি যদি প্রথমে চিন্তা করি বাতাস, বায়ু বা বাতাস, রাইট? এই বায়ুর মধ্যে কি আছে বলতো? মেইনলি থাকে হচ্ছে নাইট্রোজেন এবং কিছু থাকে হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেন থাকে মোটামুটি 78% মতো, আর অক্সিজেন থাকে হচ্ছে 21% মতো। হ্যাঁ, তো অত কিছু তোমাদের মনে রাখার দরকার নাই। তুমি মনে রাখো বাতাসের মধ্যে মেইনলি থাকে নাইট্রোজেন এবং অক্সিজেন, সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অথবা কিছু নিষ্ক্রিয় গ্যাস সেগুলো থাকতে পারে, বাট ওগুলো আমাদের কনসার্নের বিষয় না। তুমি দেখো তো এই বাতাসটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইউজ করি বলতো?
একদম সিম্পল ভাবে চিন্তা করো, এই যে আমরা আমাদের যে নাকের মাধ্যমে বাতাসটা গ্রহণ করি না বলতো, গ্রহণ করে কোথায় পাঠাই? ফুসফুসে পাঠাই, রাইট? তার মানে এই বাতাসটা কিন্তু আমরা শ্বসনের কাজে ইউজ করি। ওকে, কিসের কাজে বলতো? শ্বসনের কাজে ইউজ করি, শ্বাসক্রিয়ার কাজে, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, শ্বসন আবার বিভিন্নভাবে আমি ক্লাসিফাই করতে পারি, তাই না? যেমন ধরো পরিবেশ থেকে ফুসফুসে নেওয়াটাকে আমরা বহিঃশ্বসন বলি, ফুসফুস থেকে প্রত্যেকটা কোষে অক্সিজেন নিয়ে যাওয়াকে আমরা অন্তঃশ্বসন বলি। আবার অন্তঃশ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়, সবাত শ্বসন, অবাত শ্বসন। তো মেইনলি যেহেতু এখানে বাতাসের মধ্যে অক্সিজেন উপাদানটা আছে, তার মানে বাতাস আমি ইউজ করতেছি, তো এই শ্বসনটাকে আমরা কি বলতেছি বলতো? সবাত শ্বসন বলতেছি। ওকে, বাতাসের সহ শ্বসন, সেটাকে আমরা কি বলি? সবাত শ্বসন। একটু কঠিন লাগতে পারে পড়াগুলো, যে আমি তো অনেক ফাস্ট বলে গেলাম, এই পড়াগুলো কিভাবে সহজে জানা যায় এগুলো তোমরা হচ্ছে বায়োলজি চ্যাপ্টার 4, যেটা কিন্তু আমাদের এখন চলমান আছে, এই চ্যাপ্টারে খুব সুন্দর করে ব্যাখ্যা আকারে পড়বা। আবার ইন্টারমিডিয়েটে গেলে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা আকারে পড়বা। ওকে, সো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আমাদের একটু মাথায় রাখতে হবে ভাই, এখানে বাতাসের যে অক্সিজেনটা আছে সেটা আমাদের শ্বসনের কাজে অনেক বেশি হেল্প করে। কোন শ্বসন বলতো? সবাত শ্বসন। কিভাবে হেল্প করে দেখো, আমরা যে হচ্ছে খাদ্য বস্তু গ্রহণ করি, তাই না? আমাদের বডিতে জমা থাকা খাদ্য উপাদান, এই খাদ্য উপাদান হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায়। কি বললাম? সবাত শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায়। জারিত এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করবে, রিঅ্যাকশন আমরা দেখতেছি না। মেইনলি আমরা কনসার্ন কি, এখান থেকে কি হয়ে যাবে বলতো? শক্তির রূপান্তর হয়ে যাবে। খাদ্যের মধ্যে জমা থাকা শক্তিটা এখন আমরা কি পাবো? গতিশক্তি আকারে বডির মধ্যে তৈরি হবে, যেটাকে আমরা কি বলি? খাবার খাইলে শক্তি পাই না, এই শক্তির কথাই মেইনলি আমরা এখানে বলতেছি। ওকে, তবে দেখো আমি আরেকবার বলি, এটা কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া না, জাস্ট তোমাদের বইয়ের পড়াগুলো আমি একটু সামারাইজ করতেছি। আমরা যে খাদ্য উপাদানগুলো গ্রহণ করি সেটা বাতাসের অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে মেইনলি জারিত হয়ে যায়। বিক্রিয়া করে সে কি করবে? খাবারের মধ্যে থাকা শক্তিকে মুক্ত করে, তাই না? বুঝতে পারছো? এই শক্তি দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি, যে হাঁটা চলা, তারপর আমি যে ক্লাস নিচ্ছি, তোমরা যে ক্লাস করছো, এনার্জি দরকার না? এই এনার্জি আমি কিভাবে পাবো? এই প্রক্রিয়া পাবো। বুঝতে পারছি তো? আচ্ছা, সো আশা করি এটা আমাদের ক্লিয়ার। তারপর কি, এটা তো একটা কথা গেল, এরপর আমরা আরো কিন্তু কিছু কথা পড়তে পারি। এটা গেল একটা পয়েন্ট। এরপর হচ্ছে ধরো সালোক সংশ্লেষণ। বলতো এখন সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়? উদ্ভিদ যে প্রক্রিয়ায় নিজের খাবার নিজেই তৈরি করে, রাইট? সেটাই তো আমাদের সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণের বেসিক মেকানিজম কি ছিল? উদ্ভিদ কি করবে? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, তাই না? বাতাস থেকে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে এবং মাটি থেকে সে পানি গ্রহণ করবে। এইগুলো গ্রহণ করার মাধ্যমে সে কি করবে? নিজের খাবার নিজেই তৈরি করবে, তাই না? খাদ্য উপাদান তৈরি করে। এই খাদ্য উপাদান কিন্তু আবার আমরা গ্রহণ করতে পারি সরাসরি অথবা পরোক্ষভাবে, ঠিক আছে? তার মানে দেখো, শ্বসন বলো, সালোক সংশ্লেষণ বলো, সব প্রক্রিয়া কিন্তু আমাদের বাতাসের একটা বড় ভূমিকা আছে, তাই না? আচ্ছা, আর কি হইতে পারে? তুমি বলতে পারো ভাই নাইট্রোজেন ভূমিকাটা কই? আপনি তো সবই দেখাচ্ছেন, নাইট্রোজেন তো দেখাচ্ছেন না, তাই না? আসো তাহলে আমরা একটু নাইট্রোজেনের ভূমিকাও দেখি, তাই তো? এই যে আমাদের নাইট্রোজেনটা আছে, তাই না? এই নাইট্রোজেনটা কি করে জানো? নাইট্রোজেন চক্র সচল রাখে। ওকে, কিভাবে বলো তো? নাইট্রোজেন চক্রকে সে সচল রাখে। এখন বলতে পারো ভাই নাইট্রোজেন চক্র মানে কি? মানে হচ্ছে আমি যেখান থেকে নাইট্রোজেন নিলাম, ইউজ করার পর সেখানেই ফেরত দিয়ে দিব। বুঝতে পারছো তো? মানে নাইট্রোজেনকে আমি কখন নষ্ট করে ফেলবো না, আমি নিলাম, ইউজ করলাম, আবার যেখান থেকে নিছি সেখানে ফেরত দিয়ে দিলাম। এই ঘটনাগুলোকে আমরা কি বলতেছি? নাইট্রোজেন চক্র বলতেছি। একদম সিম্পলি বললাম। সো নাইট্রোজেন চক্র এত বেশি ইম্পর্টেন্ট কেন জানো? কারণ নাইট্রোজেন কিন্তু প্রোটিন গঠনের একটা মূল উপাদান। ওকে, তো নাইট্রোজেন কি বলতো? প্রোটিন গঠনের মূল উপাদান। এটা দিয়ে কি হয়? প্রোটিন তৈরি হয়, তাই না? এখন হয়তো আমরা সবাই জানি যারা জিন তত্ত্ব পড়ছি, যে প্রোটিন হচ্ছে আমাদের বডির বৈশিষ্ট্য প্রকাশের একটা ইউনিট। তুমি চিন্তা করতে পারো, বুঝছো? প্রোটিন হচ্ছে আমাদের বডি বৈশিষ্ট্য প্রকাশ করার একটা মাধ্যম, তুমি চিন্তা করতে পারো। সো এইটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ওকে, তাহলে বাতাসের উপাদানগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আমরা জিনিসগুলো বুঝলাম। এবার চলে আসো পরবর্তী পয়েন্ট। এবার আসো হচ্ছে পানি। খাবার পানি। তুমি যদি পানি চিন্তা করো, সে পানির মধ্যে কি কি রাসায়নিক উপাদান থাকে বলতো? প্রথমে তো অবভিয়াসলি ওয়াটার থাকবে, H2O, এবং ওয়াটারের সাথে কিন্তু কিছু মিনারেলস থাকে, বুঝছো? কিছু খনিজ উপাদান থাকে। এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট।
এখন খনিজ উপাদানের মধ্যে কি কি থাকতে পারে চিন্তা করো। এখানে থাকতে পারে তোমার ক্যালসিয়াম, অথবা ধরো ম্যাগনেসিয়াম থাকতে পারে, অথবা ধরো পটাশিয়াম থাকতে পারে, বিভিন্ন উপাদান এরকম থাকতে পারে। সো এক একটা উপাদান কিন্তু এক এক রকম কাজ করে, যদি আমি সেগুলোও বলতে চাই। দেখো ক্যালসিয়াম কি করে বলতো, প্রাণীদের ক্ষেত্রে হাড়ের গঠনে অনেক বড় ভূমিকা রাখে, তাই তো? হাড় মানে হাড্ডি, তাই তো? বোনস, হাড়ের গঠন সে তৈরি করবে। আর ম্যাগনেসিয়াম এটা কিন্তু প্রাণীদেহ কাজে লাগে, উদ্ভিদে আরো বেশি কাজে লাগে। কিভাবে? সে হচ্ছে মেইনলি ক্লোরোফিল গঠন করে। ক্লোরোফিল গঠনেরটা মূল উপাদান কিন্তু ম্যাগনেসিয়াম, আরো কিছু উপাদান দরকার, বাট এটা কিন্তু মেইন উপাদান। সো আমি যেখানে যত উপাদানই দেখতে পারবো কিনা, সবগুলো উপাদানে কিন্তু বেশ কিছু কাজ আছে, বুঝতে পারছো? আমি দু একটা দেখাই দিলাম আর কি। আচ্ছা, সমস্যা নেই। এই হচ্ছে মেইন কথাটা, বুঝছো? খনিজ উপাদানের কথাটা গেল। এবার সবাই পানির কথা। পানি ভাই কি বলবো, পানি তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? পানির অপর নাম জীবন। আমাদের বডির বলতে পারি আমরা 60 to 70% পানি আছে, রাইট? এরকম বলা যায়। আবার পানির কিন্তু আরো কিছু ভূমিকা আছে। আমি যদি পানির কিন্তু ভূমিকা দেখতে চাই, তাহলে দেখো পানি কি করে। পানি হচ্ছে আমাদের বডি থেকে বিষাক্ত পদার্থকে এলিমিনেট করে। হ্যাঁ, বিষাক্ত পদার্থকে সে প্রথমে দ্রবীভূত করে, নিজের মধ্যে মিশিয়ে ফেলে, পরে সেটা ঘাম ও প্রস্রাবের মাধ্যমে বডি থেকে নিষ্কাশন করে দেয়। হ্যাঁ, ঘাম ও প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশন করে দেয়, বের করে দেয়, সোজা কথা। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। সো পানি থেকে যদি আমি আরো কিছু পয়েন্ট যদি জানতে চাই, তাহলে খেয়াল করে দেখো পানির অভাবে কি হয়, তাই না? আমরা তো দেখলাম পানির গুরুত্ব কিরকম, পানি থাকলে কি কি হয়, বাট পানি যদি না থাকে তাহলে কি কি হইতে পারে। ধরো আমরা চিন্তা করলাম মানুষের বডিতে, আমি এক্সাম্পল দিই, পানির অভাবে কি হয় বলতো? ডিহাইড্রেশন হয়ে যায়, বুঝছো? পানি শূন্যতা তৈরি হয়, যেটাকে আমরা ডিহাইড্রেশন বলতে পারি, রাইট? তারপর ধরো কি হতে পারে, দূষিত পানির কারণে। এটা তো আমাদের পানির অভাবে হয়, তাই তো? এটা কিন্তু পানির অভাবে হয়। আর যদি পানিটা দূষিত হয়ে যায়, তাহলে দূষিত পানির প্রভাবে কি হয়? পানিবাহিত বিভিন্ন রোগ হয়। ওকে, যেমন সেটা হতে পারে কলেরা, হ্যাঁ, হতে পারে সেটা আমাশয়, ওকে, এরকম বিভিন্ন রোগ হতে পারে টাইফয়েড। তার মানে বুঝতে পারলাম পানি কিন্তু কম খাওয়া যাবে না, পরিমিত পরিমাণ পানি গ্রহণ করতে হবে, এবং দূষিত পানি কিন্তু গ্রহণ করা যাবে না। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি আমাদের গ্রহণ করতে হবে। সো মোটামুটি এই গেল আমাদের কথাগুলো। চলে আসো আমরা পরবর্তী পয়েন্টে যাই। এরপর আমি কি দেখবো? মেনলি সার। সার, ওকে। আচ্ছা, তো সার মেনলি কি বলতো? সার হচ্ছে কিছু জৈব পদার্থ। সার কি? বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড, যেগুলো হইতে পারে আমাদের নাইট্রোজেন নিয়ে অথবা ফসফরাস নিয়ে, এগুলো মেনলি আমরা সারে ইউজ করে থাকি। এবার আমাদের কিছু গৌণ উপাদান থাকতে পারে, অক্সিজেন, কার্বন, হ্যাঁ, এরকম কিছু গৌণ উপাদানও থাকতে পারে। ওগুলা কিন্তু নট দ্যাট ইম্পর্টেন্ট। মেনলি সারের মধ্যে আমরা নাইট্রোজেন, ফসফরাস এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পটাশিয়াম ইউজ করে থাকি, পটাশিয়াম ইউজ করে থাকতে পারি। সো এইসব পদার্থ দিয়ে তৈরি করা কিছু জৈব উপাদান হচ্ছে সার। সারের কাজটা কি? সারের কাজ হচ্ছে উদ্ভিদের ফলন বাড়ানো, তাই না? ওর কাজ কি বলতো? ওর কাজ হচ্ছে উদ্ভিদের ফলন বাড়ানো। কিভাবে? সে হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে কাজ করে। ওকে, উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে কাজ করে। যেমন ধরো বেশ কিছু উদ্ভিদের গ্রোথের জন্য হচ্ছে নাইট্রোজেন দরকার, তাহলে সার থেকে সে নাইট্রোজেন নিবে, তাই না? তুমি বলতে পারো সে কি পরিবেশ থেকে নাইট্রোজেন নিতে পারে না? হ্যাঁ, অবশ্যই সে পরিবেশ থেকে নাইট্রোজেন কিন্তু নিতে পারে। তবে যদি পরিবেশের মধ্যে নাইট্রোজেনের অভাব থাকে, তখন কি হবে? তখন আমাকে বাইরে থেকে নাইট্রোজেন দিতে হবে। সেটাই হচ্ছে আমাদের সেই সার বা ফার্টিলাইজার্স। ঠিক আছে, বুঝতে পারছি না? আশা করি আমরা এইসব ধরতে পারলাম। এখান থেকে জাস্ট একটু শিখে রাখো যে পুষ্টি উপাদান যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলে কি হবে? এই উদ্ভিদের ফলনটা বৃদ্ধি পাবে। ওকে, উদ্ভিদের ফলন বৃদ্ধি পাবে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসো ভাই পরবর্তী পয়েন্ট। সেটা কি? সেটা হচ্ছে কাগজ। কাগজের মধ্যে মেনলি কি পাওয়া যায়? সেলুলোজ পাওয়া যায়, তাই না? মানে কাগজ বলতে মেনলি আমরা সেলুলোজকেই বুঝি। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো সেলুলোজ
বা কাগজ, যেটা তুমি বলো না কেন, এগুলো আমি কোন কোন ফিল্ডে ইউজ করতে পারি? কাগজের কিন্তু বিভিন্ন রকমের ব্যবহার আছে, তাই না? কাগজ দিয়ে হচ্ছে আমরা কার্ডবোর্ড তৈরি করতে পারি, তাই না? তারপর হচ্ছে কাগজ দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা ব্যবহার করতে পারি। সো এটা কিন্তু বিভিন্ন রকম ব্যবহার আছে, তাই তো? তুমি জাস্ট হচ্ছে দুই একটা ব্যবহার শিখলেই হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই টপিকের আলোচনা। আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা আমাদের লাইফে বিভিন্ন সেক্টরে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী টপিক, সেটা কি? সেটা হচ্ছে রসায়নের সাথে অন্যান্য শাখা বলতে মেনলি ফিজিক্স, তারপর ধর হচ্ছে আমাদের বায়োলজি, ম্যাথ, এইসব শাখায় মেনলি আমরা বুঝে থাকি। সো কেমিস্ট্রির সাথে ফিজিক্স কিভাবে রিলেটেড সেগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, আসলে তাহলে আমরা সেগুলো দেখার চেষ্টা করি। সো প্রথমে আসবে হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি, তাই না? তোমরা তো ওই যে এখন হচ্ছে একটা ট্রেন্ড চলতেছে, তাই না? কোনটা রয়্যাল সাবজেক্ট, তাই তো? একজন বলে ফিজিক্স, একজন বলে ম্যাথ, একজন বলে কেমিস্ট্রি। বাট মাথায় রাখবো যে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে ইন্টারকানেক্টেড, ইন্টারডিপেন্ডেন্ট, একটা ছাড়া একটা কিন্তু হয় না। ম্যাথ এবং বায়োলজি যতই অপোজিট হোক না কেন, ম্যাথের মধ্যে তোমার অ্যানালিটিক্যাল পড়াশোনা অনেক বেশি, বুঝে বুঝে পড়াশোনা অনেক বেশি, বায়োলজির মধ্যে হচ্ছে মুখস্থ পড়াশোনা অনেক বেশি, যেটা তোমরা বলো, রাইট? তাহলে মনে হতে পারে একটা আরেকটার অপোজিট, বাট আসলে সেরকম না। আসলে হচ্ছে একটা আরেকটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট। সো এই টপিকগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো কেমিস্ট্রি হচ্ছে কিভাবে ফিজিক্সের সাথে রিলেটেড, সেটা যদি আমি দেখার চেষ্টা করি, হ্যাঁ, খেয়াল করে দেখো। তো প্রথম কথাই হচ্ছে আমি যদি বলতে চাই শক্তির কথা, তাই না? এনার্জি বা শক্তি। তো ফিজিক্সে কিন্তু আমরা শক্তির কনজারভেশন বা শক্তির সংরক্ষণ বলো, শক্তির রূপান্তর বলো, এগুলো অনেক বেশি শিখে থাকি, তাই না? রাইট, শক্তি দিয়ে আমরা অনেক ডিল করে থাকি। শক্তির সংরক্ষণ, শক্তির রূপান্তর, এগুলো কিন্তু আমরা অনেক বেশি এখানে শিখে থাকি, রাইট? তো একই সাথে কিন্তু ফিজিক্সের মতো করে কেমিস্ট্রি কিন্তু শক্তি নিয়ে অনেক বেশি আলোচনা করে, তাই না? কেমিস্ট্রির মধ্যে শক্তির আলোচনাটা কিরকম? শক্তির সংরক্ষণ মানে কি? বিক্রিয়ার আগে পদার্থগুলোর মধ্যে যে পরিমাণ শক্তি থাকে, বিক্রিয়ার পরেও কিন্তু পদার্থের মধ্যে একই পরিমাণ শক্তি থাকে। তার মানে আমি শক্তি এক্সট্রা করে তৈরিও করতে পারলাম না, আবার শক্তি নষ্ট করে ফেলতে পারলাম না, তাই না? তাহলে এটাকে আমি বলতে পারি না শক্তির সংরক্ষণ নীতি। বা শক্তির রূপান্তরের মধ্যে কি আছে? আমরা কিন্তু চাইলে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি, তাপ শক্তি, গতি শক্তি পাইতে পারি, অথবা গতি শক্তিকে আবার রাসায়নিক শক্তিতেও কনভার্ট করে আনতে পারি। এগুলো কিন্তু আমরা কেমিস্ট্রিতে পড়াশোনা করে থাকবো, তাই না? আমরা সামনে হচ্ছে যখন চ্যাপ্টার 8 করব, তখন এই জিনিসগুলো আবার হচ্ছে ভালো করে পড়াশোনা করব। এটা হচ্ছে মেইন কথা। তারপর তুমি বলতে পারো হচ্ছে আমাদের নিউক্লিয়ার পড়াশোনা, তাই তো? নিউক্লিয়ার সাবজেক্টস, হ্যাঁ, নিউক্লিয়ার সায়েন্স, যেমন ধরো নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি, দুইটা কিন্তু একটা এটার সাথে রিলেটেড, বুঝতে পারছো? যেমন ধরো যে পরমাণু মডেল, তাই না? পরমাণু মডেল যেমন ফিজিক্স আমাদের পড়ানো হয়, কেমিস্ট্রিতে কিন্তু পড়ানো হয়, তাই তো? আচ্ছা, তারপর ধরো হচ্ছে নিউক্লিয়ার বিভিন্ন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ট্রান্সমিউটেশন বিক্রিয়া, এগুলো ফিজিক্সে যেমন আমাদের পড়তে হয়, কেমিস্ট্রিতে কিন্তু আমাদের পড়তে হয়। ওকে, বিষয়গুলো কি বুঝতে পারছো একটা কিভাবে আরেকটার সাথে রিলেটেড? আচ্ছা, তারপর ধরো হচ্ছে বিভিন্ন টেকনোলজি, যদি আমি কথা বলি, বিভিন্ন প্রযুক্তি, যেমন ধরো সেটা হইতে পারে ব্যাটারি, হইতে পারে কি সেটা যান্ত্রিক মোটর হইতে পারে, সেটা হইতে পারে জেনারেটর, ওকে, বা ইত্যাদি, এরকম বিভিন্ন প্রযুক্তির কথা আমি বলতে পারি। সবাই কিন্তু তুমি বলতে পারো সবাই কিন্তু এখানে হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্সের নলেজ দিয়ে হচ্ছে আমি বলতে পারি জিনিসগুলোকে আমি অপারেট করতে পারি বা তৈরি করতে পারি, তাই না? এই টপিকগুলো মোটামুটি তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু হয়। আসলে এগুলা রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এরকম না, তোমার বোঝার জন্য ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, এগুলো পড়লেই হচ্ছে। এবার চলে আসা হচ্ছে আমরা পরবর্তী টপিকটা দেখি। মানে পরবর্তীতে আমরা কিসের রিলেশনটা দেখতে পারি, কেমিস্ট্রির সাথে কিভাবে বায়োলজিটা রিলেটেড সেটা আমরা দেখতে পারি। ওকে, কেমিস্ট্রির সাথে কিভাবে বায়োলজি রিলেটেড। দেখো, আমরা কিন্তু পড়াশোনা করছিলাম কি, সালোক সংশ্লেষণ করছিলাম, তাই না? ফটোসিনথেসিস, করছিলাম না ভাই? আচ্ছা, ফটোসিনথেসিসে মেইনলি কি হয়, আমরা হচ্ছে আলোক শক্তি ব্যবহার করে খাদ্য উপাদান তৈরি করি, তাই না? উদ্ভিদগুলা এরকম ভাবে খাবার তৈরি করতে পারে। আচ্ছা, তো আমরা এখানে কি করতেছি? আলটিমেটলি শক্তির রূপান্তর করতেছি। আলোক শক্তিকে বা সৌর শক্তিকে আমরা হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ফেলতেছি। এই তৈরি হওয়া খাবারকে আমরা কি করবো? পরবর্তীতে হচ্ছে জারিত করে শক্তি তৈরি করবো, রাইট?
পরবর্তীতে আমরা কি করে ফেলবো বলতো, শ্বসন করে এখান থেকে আবার এনার্জি তৈরি করতে পারি, রাইট? তখন কি হবে, আবার রূপান্তর হবে, তাই তো? রাসায়নিক শক্তি থেকে আমরা গতিশক্তি পাইতে পারি। তার মানে এখানে যদি আমি তোমাকে রূপান্তরের পয়েন্টগুলো বলে দিই, ফটোসিনথেসিসে কি হয়, আলোক শক্তিটা রূপান্তর হবে হচ্ছে রাসায়নিক শক্তিতে। ওকে, এবং এই যে তৈরি হওয়া রাসায়নিক শক্তি, এটাই কিন্তু আমরা হচ্ছে শ্বসনে আবার কনভার্ট করে ফেলবো, তাই না? এই যে আমাদের রাসায়নিক শক্তিটা তৈরি হলো, এটা আমরা কনভার্ট করে তৈরি করবো হচ্ছে গতিশক্তি। মানে আমরা খাবার থেকে পাওয়া শক্তি বলতে যে জিনিসটা আমি বুঝি, সেটাই হচ্ছে গতিশক্তি। বুঝতে পারছো? আচ্ছা, সো এই হচ্ছে আর কি তুমি বলতে পারো কেমিস্ট্রির সাথে বায়োলজির রিলেশন, তাই না? একটা দুইটা পয়েন্ট আমরা দেখলাম আর কি, অত বেশি ইম্পর্টেন্ট না, বই থেকে পড়লেই হবে। এরপর হচ্ছে কেমিস্ট্রির সাথে কিভাবে ম্যাথের সম্পর্ক আছে। ম্যাথের সাথে এটা কিভাবে রিলেটেড, খেয়াল করে দেখো। আমরা কিন্তু স্টয়কিওমেট্রি পড়ছি, তাই না? স্টয়কিওমেট্রি, এটা কিন্তু আমরা পড়ছি। এখানে মেনলি কি হয়, রাসায়নিক গণনা আমরা করে থাকি, তাই না? বলতো আমরা এটা কোন চ্যাপ্টারে পড়ছিলাম, তোমরা কি বলতে পারবা? রাসায়নিক গণনা আমরা কোথায় দেখছিলাম? চ্যাপ্টার 6-এ, মোলের চ্যাপ্টারটার মধ্যে, তাই না? সেখানে আমরা কিন্তু এটার বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন দেখছি। যেমন ধরো সেখানে আমরা হচ্ছে মোল নিয়ে আমরা হিসাব নিকাশ করছি, তাই না? তারপর হচ্ছে আমরা ঘনমাত্রা নিয়ে হিসাব নিকাশ করছি, তাই তো? তারপর হচ্ছে আমরা শতকরা সংযুতি নিয়ে হিসাব নিকাশ করছি, তাই তো? শতকরা সংযুতি। তারপর হচ্ছে আমরা বিশুদ্ধতার পরিমাণ বলতে পারো, অথবা শতকরা পরিমাণ নিয়ে হিসাব নিকাশ দেখছি। তো বিভিন্ন হিসাব নিকাশ আমাদের বিভিন্ন গাণিতিক ইকুয়েশন নিয়ে কাজ করতে হয়েছে, তাই না? বিভিন্ন গাণিতিক সমীকরণ নিয়ে কাজ করতে হয়েছে। আমরা সেখানে নিশ্চয়ই আমাদের ম্যাথের প্রয়োগটা লাগছে। তার মানে কেমিস্ট্রির সাথে কিন্তু ম্যাথও অনেক বেশি রিলেটেড। সো এই টপিকের মাধ্যমে আমি তোমাদের হচ্ছে এই ইন্টার রিলেশন গুলো বোঝানোর চেষ্টা করলাম। চলো আমরা পরবর্তী টপিকে যাই। সেটা কি? সেটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট টপিক, রসায়ন পাঠের গুরুত্ব, তাই না? এই যে আমি কেমিস্ট্রি পড়তেছি, আসলে কি কোনো লাভ হচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ, কেমিস্ট্রি কিন্তু আমাদের ডে টু ডে লাইফের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো সেইগুলোই হচ্ছে আমরা এই টপিকের মধ্যে বোঝার চেষ্টা করব। সো আমি যদি তোমাকে ভাই একটু পয়েন্ট আউট করে দেওয়ার চেষ্টা করি, তো প্রথমে হচ্ছে আমি যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে আমাদের নিত্য ব্যবহার্য যত রকমের জিনিসপত্র আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কেমিস্ট্রির প্রয়োগটা দেখতে পারি, বুঝছো? তাহলে নিত্য ব্যবহার্য জিনিসপত্র প্রত্যেক জায়গায় কিন্তু কেমিস্ট্রির ব্যবহারটা আছে। কিরকম? এই যে আমি সকালে যেমন ঘুম থেকে উঠে কি করতেছি, ব্রাশ ইউজ করতেছি, তাই না? ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগাই হচ্ছে, সেটা আমরা দাঁতে ঘষতেছি, তাই না? এখানে দেখো আমি যে ব্রাশটা তৈরি করছে, সেটা কি দিয়ে তৈরি জানো? নাইলন 6,6 পলিমার দিয়ে তৈরি, কেমিক্যাল উপাদান, তাই না? এটা তৈরি করতে গেলে আমাদের মেইনলি হচ্ছে ইথিলিন ডায়ামিন ইউজ করতে হবে, সাথে হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড ইউজ করতে হয়, হ্যাঁ, যদি আমি ভুল না করি। এগুলা মেইনলি আমরা ইউজ করে নাইলন 6,6 তৈরি করি। তারপর আমি যে এখানে পেস্ট ইউজ করলাম, এই পেস্টের মধ্যে কি থাকে? বিভিন্ন ক্ষারীয় উপাদান থাকে, বুঝছো? কারণ দেখো আমাদের মুখের মধ্যে কিন্তু একটা অম্লীয় পরিবেশ বজায় থাকে, সেটাকে যদি আমি নষ্ট করতে চাই নিশ্চয়ই আমাকে ক্ষার ইউজ করতে হবে। তার মানে এখানে কিন্তু আমাদের কেমিক্যাল বিক্রিয়ার কিন্তু হেল্প নিতে হয়, তাই না? এটা তো একটা গেল। তারপর ধর হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি, তাই না? রাসায়নিক উপাদান, রাইট? তো তুমি এরকম বিভিন্ন রকম অসংখ্য এক্সাম্পল কিন্তু তুমি আমার সামনে তুলে ধরতেই পারো, তাই না? আমরা তো জাস্ট একটা দুইটা দেখলাম। এরপর কি হতে পারে? এরপর হইতে পারে আমাদের সার, তাই না? ফার্টিলাইজার্স। তো সার দিয়ে আমরা কিন্তু অলরেডি পড়াশোনা করছি। সার দিয়ে কি হয়? আমি হচ্ছে উদ্ভিদের ফলনটাকে নিশ্চিত করতে পারি, তাই না? এটা কিন্তু আমরা অলরেডি দেখছি, উদ্ভিদের ফলন। ওকে, তারপর ধর হচ্ছে উদ্ভিদের ফলন নিশ্চিত করার কাজে আমরা আরেকটা উপাদান ইউজ করতে পারি, সেটা কি? কীটনাশক, ইনসেকটিসাইড, হ্যাঁ, কীটনাশক। সো কীটনাশক কি করে? ফসলি জমির মধ্যে যে কীট পতঙ্গগুলো তৈরি হয়, পঙ্গপাল থাকতে পারে, অথবা বিভিন্ন রকমের অন্যান্য পতঙ্গ থাকতে পারে, এই পতঙ্গগুলোকে নষ্ট করার মাধ্যমে কি হবে? উদ্ভিদের ফলনটা আবার নিশ্চিত হয়। ওকে, বুঝতে পারছো তো? আচ্ছা, আর আমরা কি ইউজ করতে পারি? প্রিজারভেটিভ আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, মানে প্রিজারভেটিভ আমরা আরেকটা জায়গায় ইউজ করি, সেটা কি? প্রিজারভেটিভ ইউজ করে আমরা হচ্ছে খাদ্য সংরক্ষণ করি, হ্যাঁ, খাবারটা যাতে পচে না যায়।
এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রিজারভেটিভটা ইউজ করতে পারি। তোমরা হয়তো প্রিজারভেটিভ শুনলে একটু ভয় পেয়ে যাও, প্রিজারভেটিভ মানেই খারাপ। আসলে বিষয়টা এরকম না। প্রিজারভেটিভ কিন্তু আমরা ইউজ করতে পারবো। প্রিজারভেটিভ বিভিন্ন টাইপসের হয়, ইন্টারমিডিয়েট আবার শিখবা। বাট মনে রাখো ভাই, প্রিজারভেটিভ কিন্তু আমরা ইউজ করতে পারি, প্রিজারভেটিভ ইউজ করতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, বাজারে যেসব প্রিজারভেটিভ প্রচলিত আছে সেগুলা কিন্তু আমরা অত সহজে ইউজ করতে পারবো না। প্রিজারভেটিভের মধ্যে কি আছে, খাবারের লবণ, এটা দিয়ে যদি আমি কোনো খাবারকে সংরক্ষণ করি, অথবা চিনি দিয়ে যদি আমি কোনো খাবারকে সংরক্ষণ করতে চাই, কোনো খাবার যদি আমি আচার তৈরি করি, যেমন ধরো জলপাইয়ের আচার, তাই না, সেখানে তো আমরা ভিনেগার ইউজ করতে পারি। সো এই সবগুলা জিনিসকে আমরা কিন্তু প্রিজারভেটিভ বলতে পারি। আবার বিভিন্ন রাসায়নিক উপাদানও আছে, যেমন ধরো সোডিয়াম বেনজয়েড, হ্যাঁ, ক্যালসিয়াম প্রোপানয়েড, অ্যাসকর্বিক অ্যাসিড, সরবিক অ্যাসিড, এগুলা কিন্তু আমরা প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারি। তবে হ্যাঁ, এদেরকে যদি আমরা নির্দিষ্ট মাত্রায় বেশি ইউজ করি তাহলে কিন্তু সেটা আবার হার্মফুল, সেটা কিন্তু আমরা করতে পারবো না, বুঝতে পারছো, সেটা কিন্তু করা যাবে না। আবার এমন কিছু উপাদান আছে যেগুলো একদমই নিষিদ্ধ, যেমন ধরো ফরমালিন। ফরমালিন কিন্তু আমরা কখনোই প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারি না। হ্যাঁ, এই কথাগুলো একটু মাথায় রাখো আর কি। আচ্ছা, এরপর আমরা আর কি পয়েন্ট দেখতে পারি? তো এগুলো মোটামুটি গেল। এরপর ধরো হচ্ছে আমরা মেডিসিন, তাই তো, ওষুধ তৈরিতে কিন্তু কেমিস্ট্রির হেল্প নিতে পারি, তাই না? রাইট, ওষুধ তো মেনলি বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়, ঠিক আছে? যেমন আমরা দেখলাম না, অ্যান্টাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, রাইট? সো এগুলো তো আসলে নতুন কোনো কথা না। আচ্ছা, এরপর আসলে হচ্ছে বর্জ্য উপাদান। হ্যাঁ, এই পয়েন্ট আমরা একটু দেখি। বর্জ্য উপাদান, কেমিস্ট্রি যদি শুধু যে ভালো দিকই আছে এরকম না, কেমিস্ট্রি কিন্তু কিছু খারাপ দিকও আছে। সেটা কি, আমি যদি অপরিকল্পিতভাবে কেমিস্ট্রিকে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন প্রযুক্তির মধ্যে ইউজ করি, তাহলে কি হবে বলতো? মাত্রাতিরিক্ত বর্জ্য উপাদান তৈরি হইতে পারে, তাই না? ধরো আমরা কি করলাম, আমরা ধরো হচ্ছে যানবাহনের মধ্যে অনেক পরিমাণ প্রাকৃতিক গ্যাসকে পুরাইলাম, তাই না? আমরা বর্জ্য উপাদানের একটা সোর্স কি হতে পারে? আমাদের ভেহিকলস বা যানবাহন হইতে পারে। তার মানে এখানে যদি আমি অনেক বেশি পরিমাণ প্রাকৃতিক গ্যাস বা ধরো হচ্ছে ডিজেল অথবা পেট্রোল, এগুলো যদি আমি দহন করি, পুরাই, তাহলে এখান থেকে কি তৈরি হবে বলতো? আমাদের বিষাক্ত বেশ কিছু গ্যাস তৈরি হতে পারে, যেমন ধরো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এরকম বেশ কিছু বিষাক্ত গ্যাস এখানে তৈরি হতে পারে, যেগুলো আলটিমেটলি কি করে বলতো? বায়ু দূষণ করে, রাইট? তারপর ধরো হচ্ছে বিভিন্ন শিল্প কারখানা, এই শিল্প কারখানায় কিন্তু আমাদের বিভিন্ন দূষক তৈরি হতে পারে, যেমন ধরো সালফার মনোক্সাইড বা সালফার ডাইঅক্সাইড, চিন্তা করো, সালফার ট্রাইঅক্সাইড, তারপর হচ্ছে পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট, তাই না? এরকম হতে পারে, যেটাকে আমরা প্যান্স বলতে পারি সংক্ষেপে। তারপর হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এরকম বিভিন্ন দূষক কিন্তু তৈরি হতে পারে। এই দূষকগুলো মিলে আলটিমেটলি কি তৈরি করে বলতো, বা কি করে বলতো? বায়ু দূষণ করে। বায়ু দূষণ, বুঝতে পারছো? এখানে কিন্তু এটা যদি আবার পানির সাথে মিশে যায় তাহলে কিন্তু সে পানি দূষণও করতে পারে। মাটির সাথে মিশে গেলে সে আবার মাটি দূষণও করতে পারে। তার মানে দূষণ যদি একটা হয়, সেই দূষণ কিন্তু চক্রাকারে চলতেই থাকে, বুঝছো? এরকম বিষয় এটা। তার মানে আমি যদি কেমিস্ট্রিকে, ব্যবহারটাকে কন্ট্রোল না করি, সে কিন্তু আমাদের পরিবেশ দূষণের জন্য দায়ী হইতে পারে। তার মানে কেমিস্ট্রির নলেজ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আমরা যেটা আমাদের অ্যাডভান্টেজ ইউজ করি এরকম না, আমাদের দৈনন্দিন জীবনে যে ডিসঅ্যাডভান্টেজের পয়েন্টগুলো আমি এখানে দেখতে পারলাম, সেই পয়েন্টগুলো যাতে আটকানো যায়, তার কারণে কিন্তু আমাদের কেমিস্ট্রি সম্পর্কে একটা ভালো নলেজ রাখা দরকার। সো আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আমরা সামনের লেকচারের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে শেষ করার চেষ্টা করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।